যদি মৃত্যুর আগে অমৃতের বদলে তোমাকে বেছে নিতে বলে তাই নেব। কোলবালিশে উষ্ণতা খুঁজতে গিয়ে না হয় আমাকেই ভেবো। কি ভাবছো? পেলে না? এত ভেবো না, এত ভেবো না। তাকিয়ে দেখো চাঁদ দূরে থেকেও সূর্যের আলোয় আলোকিত হয়। আর ভালোবাসা একতরফা হতে পারে, চুমু নয়। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের মধুরিমা এবং আর আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন। গোটা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এমন অনেক প্রতিভা রয়েছে যাদের আমরা মিস করে যাই, কিন্তু না, এবার আর মিস করছি না, কারণ বাঁকুড়া জেলা শহর থেকে উঠে আসা মঙ্গলদীপ চাঁদ প্রথমবার কলকাতায় তার একটি সোলো পারফরমেন্স রয়েছে উত্তম মঞ্চে, এবং টিকিট কেটে মানুষজন দেখতেও যাচ্ছেন। রকস্টার কি ভবিষ্যৎ দিকে অর্থাৎ ভবিষ্যতের দিকে কিভাবে নিজেকে তৈরি করছেন বা রকস্টার হওয়ার বাসনাই কেন, এই সবটাই জানবো আজকে মঙ্গলদীপের সঙ্গে সরাসরি কথা বলে। মঙ্গলদীপ চাঁদ বাঁকুড়া থেকে একেবারে কলকাতায় একক প্রোগ্রাম রয়েছে, এটাই কি স্বপ্ন দেখতে তুমি? বোধহয় এটা তো স্বপ্নেও কোনোদিনই দেখিনি। এটা স্বপ্নের চেয়েও বৃহত্তর। এবং সত্যি কথা বলতে এটা তো ভাবনা একটা মনে মনে ছিলই যেরকম এটা কোনোদিন হবে, কিন্তু এই বিশ্বাসটা ছিল না যে এটা হতে পারে। কারণ যেখান থেকে শুরু করে গান বাজনা করতে আসা, তারপর নিজের গান গেয়ে কলকাতার মতো একটা জায়গায় যেখানে প্রচুর মানুষ কাজ করছেন, তার মধ্যেও মানুষ টিকিট কেটে আমার গান শুনতে আসবেন বা আমাকে আমার কথা শুনতে আসবেন, এটা তো আমার কাছে একটা স্বপ্নের চেয়ে বড় বটেই। তা কয়েকদিন ধরে কি ঘুম খাওয়া দাওয়া সব লাটে উঠেছে? না, খুব সিগনিফিকেন্টলি, খুব টাইমলি সবকিছু হচ্ছে, খাওয়া দাওয়া, ঘুম। কারণ প্রথমত যেটা খেয়াল রাখতে হবে সেটা শরীরের, কারণ যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটে যায় তাতে লস তো আমারই। সো একটু কেয়ারফুলি সবকিছু করছি। তবে হ্যাঁ, একটু একটা ভয় কাজ করছে। বাঁকুড়া থেকে কলকাতা জার্নিটা যদি একটু আমাদের বলো। ব্যাপারটা হচ্ছে এখনকার যে পরিস্থিতি বা যে সময়টায় আমরা দাঁড়িয়ে আছি, এখন বাঁকুড়া, কলকাতা, দুর্গাপুর বলে তো কিছু হয় না, পুরোটাই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম। এবং ক্ষেত্র বিশেষে আমি তো আলাদা করে দেখছি না, মানে পুরোটাই প্রত্যেকের কাজ মানুষ শুনছেন সমস্ত জায়গা থেকে। তবে হ্যাঁ, আমি যে জায়গা থেকে কাজ করা শুরু করেছি তখন তো এত কিছু ছিল না, এই ইন্টারনেট এসব হাবিজাবি ছিল না। তারপরেও সেখান থেকে গান বাজনা করতে 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 এদিকে আসা এবং এখানে চারিদিকে টুকটাক সুযোগ পাওয়া এবং পারফর্ম করা বা কম্পিটিশনে পার্টিসিপেট করা, এসব হাবিজাবি করতে করতে এখন যে মানুষ আমার গান শুনছেন, এটা ভাবতে একটু ভালোই লাগছে। এবং জার্নিটা প্রচণ্ড এনজয় করেছি। মানে কোনো দৃষ্টান্ত, মানে কোনো একটা জায়গায় যে পৌঁছে যাব এরকম ভাবিনি। পৌঁছানোর যে প্রত্যেকটা ধাপ, সেটা ভেঙে পড়া হোক, আবার গড়া হোক, আবার ভেঙে পড়া হোক, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড খুব এনজয় করছি। তুমি ইতিমধ্যেই দাবাড়ু সিনেমাতে গান লিখেছো। 3টে গান, 4টে গান। তো 4টে গান তোমার লেখা হয়ে গেছে এবং সেটা সিনেমায় রিলিজও হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। মানে হঠাৎ করে তো কেউ এই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারে না, কারণ তুমি নিজেই যেটা বললে বহু মানুষ এরকম স্ট্রাগল করছেন, সেই জার্নিটা যদি বলো একটু। তার আগে একটা ছোট করে একটা কোট বলি, সেটা হচ্ছে যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। সো আমার জন্য অবশ্যই করেছেন, যদিও আমি খুব একটা ভগবানে বিশ্বাস করি না, বাট কোনো তো শুভ শক্তিতে বিশ্বাস আছেই। শুরু থেকে কখনোই আমি এরকম ভাবিনি যে সিনেমায় কাজ করব, কারণ মূলত আমি যাদের গান বাজনা শুনে বড় হয়েছি, সেটা হুএভার, আমাদের বাংলা থেকে কবি সুমন, অঞ্জন দত্ত এবং আমার গুরু রূপম ইসলাম, এবং বাইরে যদি আমি বিদেশি মিউজিক বলি, বব ডিলান, লেনার্ড কোহেন, এলভিস প্রেসলি, এরা তো প্রত্যেকেই মৌলিক গান বাজনার জন্য লড়াই করেছে। এবং আমারও ছোটবেলা থেকে, যেহেতু ছোট থেকে লেখালেখির একটা ব্যাপার ছিল, আমি ছোটবেলা থেকে লিখতাম ম্যাগাজিনে বা এইসব জায়গায়, গান লেখার একটা ইচ্ছে ছিল। এবার গান যে লিখতে পারি এটা কোনোদিন ভাবিনি। হঠাৎ করে একদিন আমার পুরোনো একটা কবিতা সুর করতে করতে বাচ্চা বয়সে, তখন মনে হলো আমি যদি এইটাই সুর করে গাই তাহলে এটাই তো গান। এরকম করতে করতেই গান তৈরি করা। এবং তারপর আস্তে 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 সিনেমাটা অনেক পরে, তার আগেও আমি যেটা বলতে পারি, আমি অন্যের জন্য, লোকের জন্য অলরেডি আমি 60টা গান বানিয়ে ফেলেছি। আচ্ছা। তারপর আমি সিনেমায় এরকম মানে সুযোগ পেয়েছি আর কি কাজ করার, মানে আমাকে যোগ্য মনে করেছেন। এবং আমি কাজ করেছি বনি চক্রবর্তীর সাথে, দ্য লেজেন্ডারি ভয়েস অফ পৃথিবীটা নাকি ছোট হতে হতে। বনি চক্রবর্তী, বনিদা আমায় ফোন করেছিল যে মঙ্গল এরকম একটা কাজ আছে, করতে হবে। তো সেখানে একটা গান লিখতে বলেছিল এবং তারপরে আমাকে বলেছিল যে আরেকটা গান আমরা করবো, তো তুই কি লিখতে পারবি? আমি বললাম হ্যাঁ, নিশ্চয়ই পারবো। তারপরে
যাই না কি করে হলো, বললো আরো 2টো গান লিখতে হবে এবং সংখ্যাটা গিয়ে 4 এ দাঁড়ালো। এবং এটা একটা আশ্চর্য বিষয় বটেই, মানে যেখানে লোকজন একটা গানের জন্য সুযোগ পায় না, সেখানে আমার প্রথম বাংলা সিনেমায় কাজ এবং একটা বড় প্রোডাকশন, উইন্ডোজ প্রোডাকশন, তাদের সাথে প্রথম কাজেই 4খানা গান, এটা একটা বড় পাওনা। এবার আসি যে প্রসঙ্গে যে তুমি রক মিউজিক নিয়ে কাজ করো, তোমার রক গান ভালো লাগে, কিন্তু এখন যেখানে হিন্দি গানের এত রমরমা, তাতে বাংলা রকের দিকেই কেন টান? গুরুর নাম রূপম ইসলাম বলে? হ্যাঁ, গুরু একমাত্র, কিন্তু একটাই গুরু, তিনি মহাগুরু, কিন্তু সবার কাজই আমি কিন্তু নখদর্পণে রাখি, মানে শুধুমাত্র বাংলা রক করি বলে যে অন্য গান বাজনা জানি না বা বুঝি না এরকম না, কারণ আমার ছোটবেলা থেকে তো আমি বাংলা রক শুনিনি। ছোটবেলা থেকে বাড়িতে একটা অভ্যেস ছিল সবার গান শোনা, মান্না দে, কিশোর কুমার, কল্যাণজি, আনন্দজি, বাপি লাহিড়ী, মোহাম্মদ রফি। আমার তো মোহাম্মদ রফি ভীষণ পছন্দ, মানে আমি তাকে ঈশ্বর বলে মনে করি, ঈশ্বর যদিও হয় না মানুষ, তবে আমি তাকে ঈশ্বর বলে মনে করি। এদের গান বাজনা শুনে আমি বড় হয়েছি এবং নানা রকম জীবনের পর্যায়ে পেরোতে 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 একটা টাইমে গিয়ে কিছু গান মনে হয় যে এগুলো না আমার জন্যই তৈরি করেছিলেন যিনি তৈরি করেছিলেন। তারপর তার অ্যাপ্রোচ, তার এক্সপ্রেশন, তার আউটকাম সমস্তটা নিয়ে এমন কানেক্ট করা যায় যে মনে হয় এই গান বাজনাটাই আমার জন্য। মানে বাংলা রক করবো বলে বাংলা রক করতে আসিনি, কিন্তু জীবন এমন দিকে ঠেলে দিয়েছে যে একমাত্র ওটার হাত ধরেই বাঁচতে শিখেছি, উঠে দাঁড়াতে শিখেছি। সো দ্যাটস ওয়াই আই এম ডুইং বাংলা রক। এবার আমি একটা কথা আসি যে তোমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর কি খুললেই দেখা যাচ্ছে যে রূপম ইসলামও তোমার এই শোকে মানে প্রমোট করছেন আর কি। তো সেইটা কতটা ভালো লাগা জায়গা, বা নিশ্চয়ই তুমি এটা অর্জন করেছো, সেটা নিয়ে কি বলেছেন উনি? নিশ্চয়ই ব্যক্তিগত স্তরেও কথা হয়েছে। হ্যাঁ, আমি আচ্ছা একটু বলি পুরো ব্যাপারটা। প্রথমত হচ্ছে রূপমদা এটা প্রমোট করছে না, রূপমদা প্রচন্ড ভালোবাসেন। আমার সাথে রূপমদা সেদিন ফোনে কথা হয়েছে, তারপর রূপমদা পোস্ট শেয়ার করেছে যে আমি থাকছি। আমার সাথে ফোনে কথা হয়েছিল যে তোর অনুষ্ঠান তো আমি দেখতে যাব, কিন্তু তোর অনুষ্ঠানের আগের দিন আমার অনুষ্ঠান, এটাই লেখা, আমি দেখেছি পোস্টটা। হ্যাঁ, যে 12 তারিখ আমার অনুষ্ঠান, 11 তারিখ রূপম ইসলাম একক। তো আমি তো যাব, কিন্তু তুই কিভাবে আসবি? তোর তো আমি বললাম দেখো আমাকে ওটা যেতেই হবে, আমি দরকার হলে রিহার্সাল ওই দিনটা অফ রাখবো, কিন্তু ওইটা যেহেতু সিরিজ আমাদেরকে যেতে হয়, মানে আমি গিয়ে কিছু পাই, সো আমাকে যেতে হবে। এবং বললো এটা চাপ হয়ে যাবে না? মোটেও না। তো বললো তাহলে তোর কোনো ভয় ডর নেই, তুই হয়তো আসবি, ঠিক আছে আয়, আমিও তোর অনুষ্ঠানে যাব। এটা আমার কাছে পরম প্রাপ্তি বটেই, যে মানুষটাকে, যার কাছ থেকে মূলত সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জীবনযাপন, একটা লেগেসি বহন করে নিয়ে যাওয়া, এগুলো শিখছি। এবং কতটা নিপুণতার সাথে, কতটা দক্ষতার সাথে কাজটা করতে হয় এবং কতটা রিসার্চ করতে হয়, যার কাছে এটা শিখছি। তিনি যখন এটা শেয়ার করেন, তিনি বিরাট বড় সেলিব্রিটি বলে না, তিনি অ্যাজ এ হিউম্যান বিং, তিনি যে পরিশ্রমটা ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত করেন, এটার যদি সিকিভাগও আমরা করতে পারি, মানে আমি যদি নিজে করতে পারি, তাহলে আমি এটা অনেকটা ধন্য মনে করবো। এবং তিনি যে এটা শেয়ার করেছেন এবং মানুষকে আসতে বলেছেন, ইট ইজ হিউজ। মানে এটা কোনো সার্টিফিকেট বা কোনো পুরস্কারের থেকে অনেক উপরে। সেদিন কি রূপম ইসলামকে মঞ্চে দেখা যাবে তোমার অনুষ্ঠানে? হ্যাঁ, মঞ্চে তো দেখা যেতেই পারে। রূপমদাকে অবশ্যই আমি একটা মঞ্চে একবার ডাকবো, নিশ্চয়ই, মানে আসতে বলবো, কারণ দাদা ছাড়া তো অনুষ্ঠান কি করে শুরু হবে। অর্থাৎ সেই দিনটার জন্য অনেক মানুষই অপেক্ষায় থাকবেন। হ্যাঁ। এবার আসি অন্য একটা প্রশ্নে, যে আমরা যখন দেখছি যে বিভিন্ন দিকে নিজেদের মতন করে মানুষজন ব্যান্ড তৈরি করছেন, তোমার নিজেরও একটা ব্যান্ড রয়েছে, স্বার্থপর ব্যান্ডটার নাম। এই ব্যান্ডটার জন্ম কবে, কিভাবে, এখনো তোমরা কিভাবে কাজ করছো? স্বার্থপরের জন্ম হচ্ছে 2000 অফিসিয়ালি হচ্ছে, মানে সবাই মিলে আমরা একটা নাম ফিক্স হলো, সেটা তো 2014-15। বাট তার আগে থেকেও আমরা গান বাজনা করছি। তার আগে আমার একটা অন্য ব্যান্ড ছিল, অপারেটিং সিস্টেম বলে, এটা আমার একদম প্রথমকার দিকের ব্যান্ড, যেখানে আমরা একসাথে গান বাজনা করতাম। বাট সেটা ভেঙে যায় মূলত, সবাই যখন স্কুল লাইফের পর, যখন ওই কলেজ লাইফের পর যখন আমরা ভেঙে যাই সবাই আলাদা আলাদা দিকে, তখন ভেঙে যায়। বাট আমি টিকে থাকি যে আমাকে এটা করতে হবে, আমার অন্য কিছু হবে না, মানে ভেবে চিনতেও হবে না। সো তখন আমরা কয়েকজন মিলে যৌথভাবে গান বাজনা করা শুরু করলাম, এবং সেখান থেকেও অনেক মেম্বাররা বেরিয়ে যায়, টুকটুক টুকটুক করে বেরিয়ে যেতে থাকে এবং নতুন মুখ আসতে থাকে। তবে কাজ কিন্তু থেমে থাকেনি। আমি লেগে পড়েছিলাম এবং আমার সাথে আরেকজন লেগে পড়েছিল, সেটা হচ্ছে রাহুল, আমাদের যে বেস গিটার বাজায়, ছোট রাহুল। এইভাবে চলতে চলতে, এবং যখন অনেকে বেরিয়ে যাচ্ছে, লোকজন ভাবছে হয়তো আমার জন্য বেরিয়ে যাচ্ছে বা আমি এটা কিছু করছি, কিন্তু সেরকম তো যারা বেরিয়ে গেছে তারাই তো বলছে যে এরকম কিছু ছিল না। সেখান থেকে একটা নাম তকমা পাওয়া গেছিল, স্বার্থপর। সো দ্যাটস ওয়াই আমরা সবাই মিলে ঠিক করলাম যে চলো তাহলে আমরা একা কেন মঙ্গল এই নামটা বহন করবে, সবাই মিলে একটা নামকে বহন করি।
তার জন্য স্বার্থপর ফর্ম, এবং কাজ করছি আমরা নিজেদের গান। যেহেতু অনেকবার ব্যান্ডটা ভেঙেছে গড়েছে, এরকম করে হতে হতে এতদিনে আমরা ফিক্স করেছি, একটা ফিক্স মেম্বার আমাদের হয়েছে। ড্রামসে এখন সৌরদীপ পান্ডা, অনিমেষ দা আমাদের সাথে গিটার বাজায়, রাহুল বেস গিটার বাজায় এবং আমি বাজাতে বাজাতে গাই। আমরা পরের অ্যালবাম নিয়ে এই জাস্ট ডেমো করা শুরু করেছি, এবার হয়তো আমাদের অ্যালবামও রিলিজ হবে। এসএমএস প্রজেক্ট বলেও একটা প্রজেক্ট রয়েছে, হ্যাঁ এসএমএস তোমাদের, আমাদের সেটা একটা কি? ট্রায়ো সেটআপ, একটা ব্যান্ড যেখানে স্বার্থপরে যেহেতু একটু হেভি ধরনের মিউজিক হয়, আমার কিছু অন্যান্য ধরনেরও গান লেখা আছে। যেহেতু আমি বললাম ছোটবেলা থেকে অনেক অন্যান্য ধরনের গান বাজনা শুনে বড় হয়েছে, আমি এই ধরনের গান বাজনা লিখেছি বা তৈরি করেছি। সেই ফেলে দেওয়া গানগুলো, যেগুলো আমারও আবার নিজের কিছু গান আছে যেগুলো স্বার্থপরেরও রিজেকশন আছে, এসএমএস এরও রিজেকশন, সেগুলোকে ফেলে দেবো? আমারই তো বাচ্চা কাচ্চা, তাহলে ফেলে দিয়ে কি লাভ? ওগুলো আমি সোলো অ্যালবাম করবো, আস্তে আস্তে করবো। তার মধ্যে জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস আছে, তো সেই আরেকটা যে আপসের কথা ধরি, তাহলে সেটা এসএমএস সেই গানগুলো নিয়ে আমাদের অলরেডি একটা অ্যালবাম রিলিজ হয়েছিল 2023 সালে 1 জানুয়ারি বাঁকুড়া রবীন্দ্র ভবনে। এবং খুব মজার বিষয়, 2023 সালে আমরা সিডি আকারে, সিডি ফরম্যাটে রিলিজ করেছিলাম। প্রচুর সিডি বিক্রি হয়েছিল, আমরা ভাবিনি। এবং শুধুমাত্র এখানে না, বাংলাদেশ বাইরেও, মানে ভারতবর্ষের বাইরেও সিডি বিক্রি হয়েছিল, যেটা আমাদেরকে মানে সত্যি ভাবিয়ে তুলেছিল, মানে এটা এক্সপেক্ট করিনি। তো দুঃখের বিষয়, গানগুলো এখনো ডিজিটালি আসেনি, এরপর আসবে। একটা গান শুনি বরং, তুমি কি শোনাবে? মানে তোমার সামনে প্রোগ্রামও রয়েছে এবং তুমি হাতে গিটার নিয়ে বসেও আছো, আমরা এত কথা বলছি। হ্যাঁ, এতক্ষণ একটা গিটার নিয়ে বসে আছি। এই রিসেন্ট একটা গান আমি রেকর্ড করেছিলাম, মানে গানটা বহু পুরনো, 2016-17 গান, বাট আমার জন্মদিনে এত মানুষ আমাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল যে আমি সত্যিই সবাইকে ওইটা রিপ্লাই করে উঠতে পারিনি। মানে এটা খুব বড় ব্যাপার নয়, মানে খুব দুঃখের বিষয়। আমি যদি পারতাম আমার খুব ভালো লাগতো, বাট এত ভালোবাসার বিনিময়ে আমি যেটা দিতে পারি সেটা হচ্ছে আমার গান। এর থেকে বাইরে সত্যিই আর কিছু দিতে পারি না। থ্যাঙ্কস টু অল অফ ইউ, যারা এতদিন ধরে কনস্ট্যান্ট ভাবে আমার গান বাজনা শুনছেন এবং আমাকে এত এনার্জি দিচ্ছেন। সো ওই গানটা একটু গাই। যদি মৃত্যুর আগে অমৃতের বদলে তোমাকে বেছে নিতে বলে, তাই নেব। কোলবালিশে উষ্ণতা খুঁজতে গিয়ে না হয় আমাকেই ভেবো। কি ভাবছো? পেলে না? এত ভেবো না, এত ভেবো না। তাকিয়ে দেখো চাঁদ দূরে থেকেও সূর্যের আলোয় আলোকিত হয়। আর ভালোবাসা একতরফা হতে পারে, চুমু নয়। আবার যখন অনেক বছর পরে সন্ধ্যা বাতি জ্বলবে আমার ঘরে, তুমি ফিরিয়ে দিয়ে যেও কিছু আলো। এবার তুমি সবার হলেই ভালো, তখন আমি একটু একটু করে বিক্রি হব তোমার বাজার দরে। সস্তা কোনো মিউজিয়ামের কাছে প্রেমটা বোধহয় সযত্নে রাখা আছে। যখন আমি লিখছি কারো কথা, উচ্চ হয়ে আমার দুর্বলতা, এখন তুমি দুঃখ ছুঁয়ে ফেলো। কথা দাও পরের জন্মে তুমি সবার হবে। এবার তুমি সবার হলেই ভালো, বরং তুমি সবার হলেই ভালো। এবার তুমি সবার হলেই ভালো, বরং তুমি সবার। সবার হলে ভালো যেভাবে লিখেছো, তা এরম কি কেউ আছে? আপাতত যে আছে সে হচ্ছে গান, যে যেন সবার হয় এবং প্রত্যেকের মধ্যে পৌঁছে যায়, এটাই সব থেকে বড় ভালোবাসা। বিশেষ কোনো মানুষ?
আপাতত তুমি বসে আছো, তুমি আমার সাথে কথা বলছো, মানে বিশেষ তুমি। সো ক্ষেত্র বিশেষে, সময় বিশেষে বিশেষ মানুষ পরিবর্তন হয়। প্রচন্ড এক্সাইটেড নিশ্চয়ই তুমি, কারণ প্রথমবার কলকাতায় একক শো। এক্সপেকটেশন কি রয়েছে এই শো থেকে? এক্সপেকটেশন তো হাই আছেই, তবে জানি না আলটিমেটলি কি হবে। যেটা হচ্ছে এইটা, হ্যাঁ টিকিট তো প্রথম দিকে খুব কম বিক্রি হচ্ছিল, কিন্তু পরের দিকে প্রচুর বিক্রি হচ্ছে। বাট এই টিকিট কাটা বিষয়টা পর্যন্ত যাওয়ার আগে এই পুরো ঘটনাটা যারা পরিকল্পনা করেছেন তাদেরকে না ধন্যবাদ দিলে নয়। তারা কেয়ার অফ কনসার্ট, থ্যাঙ্কস টু কেয়ার অফ কনসার্ট। আপনারা যে ভেবেছেন যে এরকম নতুন একজন যে কাজ করছে তার কাজ নিয়েও মানুষের কাছে যাওয়া যায়, পৌঁছানো যায়। সো থ্যাঙ্কস টু ইউ। এবং বাকিটা তো শ্রোতাদের হাতে, আমাদের বন্ধুদের হাতে, যারা আসবেন। এবং অনেকে আসতেও পাচ্ছেন না, এটাও ঠিকই, তাদের অনেকে কাজটা যেসব নিয়ে আসতে পারছেন না। বাট যারা আসছেন তাদেরকে এটুকু কনফার্মেশন দিই, খালি কানে ফিরবেন না। সো আসুন, দেখা হবে। আমাদের এই সাক্ষাৎকার এখানেই শেষ করব। মঙ্গলকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। এরকম একটা শো আসছে, শুভেচ্ছাও থাকছে আমাদের পক্ষ থেকে। তবে যেতে যেতে মঙ্গলের একটা গান শুনে আমরা এখান থেকে প্রস্থানে যাব। তাহলে ছোট করে 2 গুরুর গান গেয়ে আমরা বেশ বিদায় নিই। শোনাও। Last night I saw you, you look so much older. Your famous blue raincoat was torn at your shoulder. You'd been to the station to meet every train, and you came home without Lily Marine. মহাপ্রলয়ে উড়িয়ে দেব যত বিস্ফোরণের শুকনো ছাই, আমি ব্রহ্মাণ্ডের প্রতিটি ধুলোয় লিখে দেব শুধু তোমাকে চাই। তুমি হয়তো এখনো জানো না, কারো সাধ্য নেই আমায় আটকায়। আমি ভালোবাসবো আবার তোমায়, যত বেশি ভালোবাসা যায়। ফিরে চলো, সব ছিঁড়ে চলো, যেখানে মন যেতে চায়। আমি আছি তোমার অপেক্ষায়, স্টেশনেই যখন শেষ ট্রেন দাঁড়ায়। ফিরে চলো, সব ছিঁড়ে চলো, আমাদের অপূর্ণ ইচ্ছায়। আমি আছি তোমার অপেক্ষায়, জীবনেই যখন শেষ ট্রেন দাঁড়ায়। ও